হ্যালো, দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো আজকে আমি রিভিউ করব ছাবা সিনেমাটা, যেটা 14 ফেব্রুয়ারি বেরিয়েছিল। তো এই সিনেমাটা আমার কেমন লেগেছে সে ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো এক কথায় বলতে গেলে ছাবা সিনেমাটা একটা কমপ্লিট পাওয়ার প্যাক এবং অসাধারণ সিনেমা। মানে আফটার লং টাইম আমি যদি মনে করি যতগুলো এখনো পর্যন্ত বলিউডে হিস্টোরিক্যাল সিনেমা হয়েছে, তার মধ্যে আমার কাছে সবার আগে আসবে র্যাঙ্ক ওয়ানের যোধা আকবর, দেন সেকেন্ডে আসবে তানাজি, আর তৃতীয় আসবে ছাবা সিনেমাটা। তো যোধা আকবরকে কেন স্টিল র্যাঙ্ক ওয়ান রাখছি, তো এটা একটা ভিডিও বানাবো যে হিস্টোরিক্যাল যতগুলো বলিউডের সিনেমা হয়েছে তার মধ্যে যোধা আকবরকে র্যাঙ্ক ওয়ান কেন রাখছি, র্যাঙ্ক টু আমি তোমার তানাজি কেন রাখছি, এবং র্যাঙ্ক থ্রি ছাবাকে কেন রাখছি, সেটা নিয়ে একটা ভিডিও বলবো। এখন এই ভিডিওতে ছাবা সিনেমাটা নিয়েই কথা বলা হবে, এবং এই ভিডিওতে ছাবা সিনেমাটার কোন পজিটিভ কী দিক আছে, নেগেটিভ কী দিক আছে, সবই বলবো। তো ফার্স্ট অফ অল ছাবা সিনেমাটা অ্যাজ ইউজুয়াল যেরকম বললাম 14 ফেব্রুয়ারি বেরিয়েছিল। ডিরেক্ট করেছিল আসমান শেখর এবং এটা প্রডিউস করেছে দীনেশ বিজান এবং ম্যাডাক্স। এবং এছাড়াও এটা যে তোমার ছত্রপতি সম্ভাজি মহারাজের উপর একটা বই লেখা হয়েছিল, সেই বইটার উপর বেস করেই এই ছাওয়া সিনেমাটা নির্মাণ করা হয়েছে, অর্থাৎ বানানো হয়েছে, তৈরি হয়েছে। তো এক কথায় বলতে গেলে আমার এক্সপিরিয়েন্স যদি কেমন লাগে বা আমার কেমন লেগেছে বইটা, আমার দারুণ লেগেছে। ছাবা সিনেমাটা আমার অসাধারণ লেগেছে, একদম ফ্রম দ্য স্টার্টিং টু এন্ডিং। খালি মিডিল পোর্শনে মানে জাস্ট বলবো ব্রেক কিছু কিছু জায়গায় একটুখানি আমি বলবো ওভার দ্য টপ, সেগুলো অ্যাকশনের মাত্রায় লেগেছে। বাট অ্যাজ এমনি যদি আমি অ্যাভারেজ মানে মানে আমি যদি এক কথায় বলতে হয়, সিনেমাটার সত্যি কোনো খামতি ছিল না। জাস্ট কিছু পোর্শন কিছু কিছু জায়গায় জাস্ট একটু খামতি খামতি লেগেছে আমার, বাট নইলে আদারওয়াইজ অসাধারণ। এটা হচ্ছে মেইন ব্যাপার। তো প্রথমেও আমি একটু বলে দিই যে তোমার এই ছত্রপতি সম্ভাজি মহারাজ সম্পর্কে। ছত্রপতি সম্ভাজি মহারাজ আমাদের জন্মেছিলেন 14 মে 1657, এবং তিনি মারা গেছিলেন 11 মার্চ 1618। তার মারা যাওয়াটা কথাটা আমি বলবো ভুল বলা হবে। তো এখানে আমরা সিনেমাটা দেখার পর প্রত্যেকেই জানি যে কি লেভেলে ছত্রপতি সম্ভাজি মহারাজ ওই টাইমে টর্চার সহ্য করে, মানে তাকে তিলে তিলে যাকে বলে মারা হয়েছিল, তাকে আটকে রেখে অরঙ্গজেব করেছিল যেটা। এবং এখানে গল্পটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে তোমার ছত্রপতি সম্ভাজি মহারাজ ছত্রপতি শিবাজির বড় ছেলে, যার যে তোমার মারাঠা সাম্রাজ্যের হচ্ছে তোমার সেকেন্ড ফাউন্ডার ছিল। এবং তার সাথে মোগল সুলতানেটের ওই সময় যে তোমার শাসক যে অরঙ্গজেব, তাদের মধ্যে যে যুদ্ধ, এবং তারা কি করে ছত্রপতি সম্ভাজিকে মোগল সুলতানেটের যে অত্যাচার ওই সময় প্রজাদের উপর, সেই অত্যাচার থেকে কি করে ছত্রপতি সম্ভাজি মহারাজ আহ, রক্ষা করবে প্রজাদের, বা তোমার অরঙ্গজেবকে মোগল সুলতানেট তোমার তারা কিভাবে দখল করতে পারবে কি পারবে না, তাদের মধ্যে ছত্রপতি সম্ভাজি মহারাজ যে সময়টা স্পেশালি 1681 to 1689 এই টাইমের মধ্যে যতগুলো লড়াই সে করেছিল, সেই লড়াইগুলো সে কিভাবে যুদ্ধ পেয়েছিল, এই সমস্ত কিছু খুব সুন্দরভাবে আমি বলবো ডিটেলিং এ সিনেমা দেখানো হয়েছে। তো সেটা আমি বলবো ডিরেকশন ওয়াইজ লখনৌ থেকে দারুণ কাজ করেছে। স্পেশালি অ্যাকশন সিকোয়েন্সেস গুলো যে সেভাবে সাজিয়েছে, মানে আমি মনে করি যত হিস্টোরিক্যাল সিনেমা এখনো পর্যন্ত বলিউডে হয়েছে, আমার মনে হয় এটা একটা এমন সিনেমা যেখানে অনেক বেশি যুদ্ধ দেখানো হয়েছে। এতটা যুদ্ধ আমি বলবো কোনো সিনেমায় দেখানো হয় না। আসলে ছত্রপতি সম্ভাজি মহারাজ 1681 থেকে 1689 সালের মধ্যে ম্যাক্সিমাম কোনো রাজা যে যুদ্ধ লড়েছিল যাকে বলে ম্যাক্সিমাম, এবং সেই অতগুলো তো যুদ্ধ দেখানো সম্ভব না আমি মনে করি, কিন্তু যতগুলো যুদ্ধ দেখানো হয়েছে সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে বলবো। খালি কিছু যুদ্ধ আমার মনে হয়েছে একটুখানি সিনেম্যাটিক ব্যাপার জিনিসটা বেশি করে দেখানোর জন্য, তার এনকারেজমেন্ট, তার যে পাওয়ার এবং তার যে ক্ষমতা সেটাকে দেখানোর জন্য একটু বেশি ওভার দ্য টপ করা হয়েছে জিনিসগুলো, সিনেমাটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। বাট সেগুলো একটু কোথাও কোথাও মনে হয়েছে আমি বলবো একটু বেশি ভায়োলেন্স এবং বেশি ওভার দ্য টপ লেগেছে আমার কাছে একটু বেশি। আদারওয়াইজ নইলে যেভাবে অ্যাকশন ডিজাইন করা হয়েছে, ভেরি গুড, দারুণ বলবো। আচ্ছা, অ্যাক্টিং পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি, প্রথমতই আসছে আমাদের ভিকি কৌশল ছত্রপতি সম্ভাজি মহারাজ। অসাধারণ, এক কথায় বলতে গেলে অসাধারণ। আমি মনে করি কেরিয়ারে এটা সেরা পারফরমেন্স দিচ্ছে ভিকি কৌশল, এবং তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড তাকে দেওয়া উচিতই, এবং সে তার মানে
লাস্ট আধ ঘন্টায় তার অভিনয় একদম মানে পুরো লেভেলের ওপর চলে গেছে। মানে হিস্টোরিক্যাল পার্টে আমার কাছে বিলিভ ছিল ঋতিক রোশন ইজ দ্য বেস্ট। এইটা দেখার পর আমি বলতে বাধ্য হচ্ছি ঋতিক রোশনের পর যদি কেউ হিস্টোরিক্যাল পার্ট ভালো করে থাকে, অজয় দেবগনও দানাদিটা দারুণ করেছিল বলবো, ভিকি কৌশল। তো এই তিনজন ছাড়া আমি মনে করি বলিউডের হিস্টোরিক্যাল পার্ট এখনো পর্যন্ত যদি কোনো সিনেমা হয় আর কারোর দিকে যাওয়া উচিত। দিস থ্রি আর দ্য বেস্ট, একদম টপ শেয়ার। যেভাবে ও নিজেকে মানে ক্যারেক্টারটাকে মানিয়েছে, তারপর সবচেয়ে বড় কথা যে বডির পেছনে যে ওয়ার্ক করেছে, দুর্দান্ত, মানে দুর্দান্ত। আর কি সুন্দর দেখতে লেগেছে প্রতিটা ওকে কস্টিউমগুলো, মানে সেট ডিজাইন বলুন বা কস্টিউমের উপর যে টাকা স্পেন্ড করা হয়েছে, যেভাবে কস্টিউমগুলো তোমার ওই সময় পিরিয়ডিক্যাল ড্রামা হিস্টোরিক্যাল সময় কস্টিউম খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি। সেই সময়কার কস্টিউমগুলো মুঘল সুলতানের দেখানো বলে প্রত্যেকে তাদের রাজা রাজা কীরকম ড্রেস করতো, তাদের আহ, সব কিছুই বলো, ড্রেসিংটা খুব ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল সিনেমায় মনে করি। তো কস্টিউম খুব ভালো হয়েছে বলবো। অ্যান্ড দেন সবচেয়ে বড় কথা তোমার প্রত্যেকের তোমার মেকআপ ভীষণ টু দি পয়েন্ট হয়েছে। অরঙ্গজেবের অক্ষয় খান্না অ্যাজ অরঙ্গজেব মানে জাস্ট তুলনা নেই, মানে একদম স্পিচলেস অ্যাক্টিং করেছে সে। মানে প্রথমত আমি তো বুঝতেই পারিনি এটা অক্ষয় খান্না হারা স্টাইলটা দেখে আমি ধরতে পেরেছি এটা অক্ষয় খান্না মানে অরঙ্গজেব হিসেবে পাঠ করেছে, দারুণ পাঠ করেছে, মানে একদম টপ ক্লাস অ্যাক্টিং, মানে ফাটাফাটি বলবো। এবং দেন আসছে তারপর আমি বলবো তোমার ক্লাইম্যাক্স তো বললাম দারুণ হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, স্পেশালি প্রথম যে অ্যাকশনটা এন্ট্রিটা বি কৌশল দেয়, যে ঘোড়ার টাকাটাক টাকাটাক আওয়াজটা বলো, তারপর যে অ্যাকশন সিকোয়েন্সে হচ্ছে যখন তার ব্যাকগ্রাউন্ডে যখন মিউজিকগুলো হচ্ছে পুরো একদম গায়ের লোম খাড়া দিচ্ছে, দারুণ মিউজিকগুলো। এবং সেই অনুযায়ী যেন খুব সুন্দর এডিটিং হয়েছে, না যেরকম অ্যাকশন হচ্ছে না সেই অনুযায়ী যেন এক মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে বাজছে। এডিটিং এর কাজও খুব ভালো হয়েছে বলবো। আর বাকি সব কিছুই আমি বলবো খুব মানে একদম খাপে খাপ গেছে। আর সিনেমাটা আমি এক হিস্টোরিক্যাল সিনেমা সাধারণত মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম হয়। ছোট মুভি টাইম হলো 2.5 ঘন্টার সিনেমা, হাফ অ্যান্ড একটু ফাস্ট পেসে ব্রেকে যাতে বোরিং লোকে না ফিল করে। এটা বুদ্ধিমানেরই কাজ করেছে বলবো, কারণ হিস্টোরিক্যাল সিনেমা সবসময় মনের একটা হয় যে হিস্টোরিক্যাল সিনেমা আরে কঠিন বড় হবে, স্লো হবে, আস্তে আস্তে এগোবে। কিন্তু না, ফ্রেম স্পিড বাড়ানো আছে, খুব ফাস্ট এডিট করেছে, হুইচ ইজ গুড। আমি বলে না কোথাও বোরিং লাগে না। খালি কিছু কিছু জায়গায় আমি বলবো নয়েজি লেগেছে, ওভার দ্য টপ একটু অ্যাকশন লেগেছে সিনেমাটিক ব্যাপারটা আনার জন্য। ভিজুয়ালি ভীষণই সুন্দর, ভিজুয়াল এফেক্টের কাজ খুব ভালো, স্পেশালি সিংহটাকে যে সিংহর সঙ্গে যে অ্যাকশন সিকোয়েন্সটা আছে, সিংহটা এক অ্যানিমেট ভিজুয়াল এফেক্ট খুব ভালো হয়েছে বলবো। আর ক্লাইম্যাক্স সিকোয়েন্সেস আর কিছু বলার নেই আমার, মানে আমি কেঁদে ফেলে ইমোশনাল হয়ে গেছিলাম সিনটা, যে একটা মানুষ আহ, নিজের স্বরাজ্য যাকে বলে রক্ষা করার জন্য টু সাম এক্সটেন্ট কত দূর টর্চার সহ্য করতে পারে। মানে আমি কিছুটা পড়ে গেছিলাম হিস্ট্রিটা, তখনই দেখে মানে মাইন্ড কিরম হয়ে গেছে দেখার পর, যে একটা এই মানুষটা ওই সময় এই লেভেলের টর্চার সহ্য করেছেন, তাও তো অনেক কিছু মানে দেখানো হয়নি না সিনেমায়, যদি সব কিছু দেখানো সম্ভব না বলে। সেটা যদি কেউ ওই বইটা পড়ে, মানে মারাঠি একজন তোমার লেখক ওই বইটা ছত্র সম্ভাজি, যার উপর সিনেমাটা নির্মাণ করা হয়েছে। আর এমনি আপনারা উইকিপিডিয়া তো দেখতে পারেন, মানে টর্চারের লেভেলটা মানে জাস্ট কি করে সত্যি মানে মানে বইটা দেখার পর মনে হয় যে আমরা একটু বিশাল ভালো আছি লাইফে। তো সত্যি দে আর গ্রেট, মানে দে আর গড, লাইক সত্যি তারা ভগবান বলে মনে করি। এটা কোনো ভগবান ছাড়া এত লেভেলের টর্চার সহ্য করা মানুষের পক্ষে সম্ভব না, অন্তত মনে প্রাণে বিশ্বাস করি। তো এই ভিডিওতে এটাই বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফর ফিউচার